আসসালামু আলাইকুম। আমরা আসছি আসলে আপনাদের এই যে সরল বাঁশখালী উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চলই বলা যায়, এটা একটা উপকূলবর্তী অঞ্চল। কিন্তু তথাপিও এখানে যে মুঘল যে স্থাপনা রয়েছে, আসলে এখানকার আমার মনে হয় যেন অনেক হয়তো এটার যে ঐতিহাসিক গৌরব বা এটার ঐতিহাসিক যে মর্যাদা রয়েছে এটা হয়তো অনেকে জানে না, বা এটার যে গুরুত্ব রয়েছে এই বিষয়ে তো অনেকেই না জানার মতো। কিন্তু যারা আপনাদের যে একটা বয়োজ্যেষ্ঠ শ্রেণী রয়েছেন তারা তো জানবেন। এবং আমি কথিত এই এলাকায় যখন আমি বিভিন্ন কাজে এসেছি এবং কথিত শুনেছি এই যে দিঘি ছিল, দিঘির একটা হয়তো এটা আমার কাছে গল্প মনে হতে পারে, হয়তো বিশ্বাসেরও জায়গা হইতে পারে। তো সেই হিসাবে এই এই ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে আপনারা কি জানেন? ঐতিহাসিক নিদর্শন একটু বলতে রাখেন, আমি একটু ইয়াটা দিই, এটার একটু বলেন আপনার এই আচ্ছা যে আচ্ছা আমি বলতেছি, এটা মুঘল আমলের শেষের দিকে প্রখ্যাত জমিদার আমির মোহাম্মদ চৌধুরী এই মসজিদ এবং এই দিঘি প্রতিষ্ঠা করেন। দিঘি এবং মসজিদের প্রতিষ্ঠাতা আমির মোহাম্মদ চৌধুরী হলেও নামকরণ করেন ওনার একমাত্র মেয়ে মালেকা বানু চৌধুরী। জি, মালেকা বানু চৌধুরী ওনার বয়োজ্যেষ্ঠ কন্যা, সবচেয়ে বড় মেয়ে, একমাত্র মেয়ে। ওনার 7 ভাই ছিলেন। তো যেহেতু ভাইয়েরা পরস্পরের মধ্যে অবিশ্বাস অনাস্থা আসতে পারে, সেই কারণে জমিদারিটা মেয়ের নামে লিপিবদ্ধ করা হয় আমির মোহাম্মদ চৌধুরীর মৃত্যুর পর। জি। মালেকা বানু চৌধুরী যখন বিয়ে হয় তখন বাবা, ইতিহাসে লেখা আছে, শোক সন্তপ্ত পিতা মেয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য একটা দিঘি এবং একটি মসজিদ নির্মাণ করেন। নির্মাতা প্রতিষ্ঠাতা আমির মোহাম্মদ চৌধুরী হলেও নামকরণ করা হয় মেয়ের নাম। আচ্ছা, তখন থেকে ইতিহাসে মালেকা বানু চৌধুরী দিঘি এবং মসজিদ নির্মাণ জি, করা হয়। কথিত আছে যে এই মালকা বানুর দিঘি থেকে নাকি যে এখানে যদি কোনো ধরনের বিয়ে বা অনুষ্ঠান হলে এখানে কোনো মানে কিছু চাইলে না তার না আসবাবপত্র, এটা কি সত্য না ঘটনা না নাকি না, এটা এগুলি মানুষের মুখরোচক? এগুলো আমরা শুনি নাই। এগুলো হয়তো কেউ এমনি মুখরোচক কথা বলতে পারে, কিন্তু আমরা শুনি নাই। বাস্তবতার কোনো ভিত্তি নেই। আচ্ছা, এই যে মালকা বানুর কি কোনো সন্তান আছে? হ্যাঁ কিংবা আছে, ওনার বললাম তো 7 ভাই ছিল। আমরা না না, মালকা বানুর এই যিনি, যে ওনার সর্বকনিষ্ঠ ভ্রাতা ছিলেন, নাম ছিল ওনার নাম দেওয়ান আলী চৌধুরী। আচ্ছা, ওনার কি এখানে কোনো আমি বাড়ি ঘর আছে? আমি শুনতেছি এই দেওয়ান আলী চৌধুরীর বংশধর হচ্ছে আমরা। আচ্ছা, আপনি, আমরা জি, এখানে আপনার যারা নামটা, স্থায়ী বসবাস করি, আপনার আমার নাম নাম দিদারুল কবির চৌধুরী। দিদারুল কবির আমরা চৌধুরী। এখন 7ম বংশধর ওনাদের, জি 7ম পুরুষ। জি। মানে এটাকে বলা হয় ওই ধারাবাহিকভাবে যারা আসছে, আমরা বংশ পরম্পরায় আপনারা, পরম্পরায় আমরা 7ম অবস্থানে আছি। আচ্ছা। ওনার তো এই দেওয়ান আলী চৌধুরী বংশধর বলতে আমরা যে, আর অন্যান্য ভাইয়েরা বিভিন্ন, কেউ কুতুবদিয়া, কেউ কক্সবাজার, কেউ সক্রিয়, ওসব এলাকায় বসবাস করতেছে। কিন্তু তার মূল ঘাঁটি তো আপনাদের এটাই। মূল বাড়িটা এখানে। ওনার মালেকা বানু চৌধুরীর জন্ম, কৈশোর, বিবাহ, মৃত্যু সব এখানে। আচ্ছা, ওনার সাথে মনুমিয়ার বিয়ে হলেও বিয়ে কিন্তু টিকে নাই বেশি দিন। জি, আমরা এটা ওনার শুনেছি। দুঃখের কেন জানি সুখকর হয়নি বিয়েটা। উনি একমাত্র মেয়ে নুরনিসাকে নিয়ে এই বাড়িতে চলে আসেন। ওখানে তার একটা বড় বিল্ডিং ছিল তখন, সুনসুরকির নির্মাতা। তো ওই বিল্ডিংটা আমরা পরে ভেঙে ফেলেছি। ওনার কবর এখানে আছে, উনি এখানে সাহিত্য আছে। মালকা বানু, হ্যাঁ, আমার কোনো কবর এখানে আছে। ওনার আচ্ছাদন দেওয়া, যেহেতু মহিলা, উপরে একটা আচ্ছাদন দেওয়া আছে কবরের ভিতরে। আচ্ছা। আর আরেকটা, তার ভাইয়ের এখানে নাই, ভাইয়ের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছেন। কিন্তু ইতিহাস এবং বাস্তবতা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি এটা। ওনার জন্ম এখানে, মৃত্যু এখানে, ওনার কৈশোর যৌবন সব এখানে। বিয়ে একটা অনুষ্ঠান এখানে হয়েছিল এবং তখনকার আমলের একটা অন্যতম একটা বিবাহ ছিল। এই যে ওনাকে নিয়ে বিভিন্ন গান হয়েছে যেটা মালকা বানু সিনেমা হয়েছে। জি। এই যে একটা গান আছে, মালকা বানুর দেশের এই বিয়ের বাদ্য আল্লাহ বাজে, হ্যাঁ, মালকার বিয়ে হইব মনু বিয়ার সাথে। তখন এটা প্রচলিত এবং সাধু, আঞ্চলিক এবং সাধু মিশ্রিত ভাষায় এই গানগুলো লেখা হয়েছিল। তখনকার সময় খুব জনপ্রিয় ছিল এই গানগুলো। বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ, এসব অনুষ্ঠানে গ্রামফোন রেকর্ড এসব গানগুলো বাজানো হতো। জি, এবং এটা এখনো ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে এখনো লিপিবদ্ধ স্বীকৃত আছে রয়েছে। এবং বিভিন্ন চট্টগ্রামের ইতিহাসও আছে। আর আমার কাছে অনেক কাটিং আছে, বিভিন্ন পত্রিকা দ্বারা এইভাবে লেখানো হয়েছে। এটাই বাস্তবতা। বাঁশখালীতে 2টি ঐতিহ্যগতভাবে 2টি মসজিদ আছে। এটা হচ্ছে মালকা বানু চৌধুরীর মসজিদ, এটা হচ্ছে ওই বকশি হামিদ, এটা হচ্ছে জি, বকশী হামিদ চৌধুরী সম্ভবত। ওটা হচ্ছে ইলশা গ্রাম। এই 2টা মসজিদ ঐতিহাসিক মসজিদ। এটা মোগল আমলের, ওইটা আর একটু প্রাচীন। কিন্তু এই যে মনু মিয়ার সাথে সংসার না হওয়ার কারণ কি, এই বিষয়ে কি আপনারা মনুমিয়ার বিশাল জমিদার ছিলেন। মনুমিয়ার বাবা ছিলেন জবরদস্ত খান। উনি ছিলেন শাহ সুজার সেনাপতি। তখনকার মোগল যে সুবাদার ছিলেন শাহ সুজা, সম্রাট শাহজাহানের ছেলে, উনি বিভিন্ন সুবমারি প্রদেশ, ওগুলি ফার্সি শব্দ, প্রদেশে ভাগ করার কারণে উনি বঙ্গ যে প্রদেশ ছিল, বাংলাদেশের যে প্রদেশ, ওই প্রদেশের গভর্নর ছিলেন শাহ সুজা। এই শাহ সুজার সেনাপতি ছিলেন জবরদস্ত খান। জবরদস্ত খান ছেলে হচ্ছে মনু মিয়া প্রকাশ শেরমস্ত খান।
জি ওনার সাথে মনু মিয়ার উনি প্রথম বিয়ে হয় ওনার ইয়ের সাথে কাটলি গ্রামের হাইরুজ্জামান চৌধুরীর বোনের সাথে। ওনার নাম ছিল খোরশা বানু। কার? জি মনু মিয়ার প্রথম স্ত্রী। ওই ওই ঘরে ওনার কোনো সন্তান হয়নি, যার কারণে উনি জমিদার হিসেবে আমির রহমত চৌধুরী সে মনু মিয়ার বাবার জমিদারিটা অনেক বড় ছিল। ওনার প্রসার এবং প্রচারণাটা অনেক বড় ছিল এবং উনি মানগতভাবে অনেক বড় জমিদার ছিলেন। সেই কারণে উনি জমিদারি তদারক করতে কক্সবাজার যাওয়ার পথে উনি একদিন এখানে আতিথ্য গ্রহণ করেন। কে? মনু মিয়া। মনু মিয়া। আতিথ্য গ্রহণ করার সময় উনি এক পর্যায়ে এই মালকা বানু চৌধুরীর প্রশংসা উনি মানুষের কাছ থেকে শুনেন। শোনার পর মালকা বানু চৌধুরী যখন মক্তবে লেখাপড়া করতেন হুজুরের কাছে, তখন স্কুল ছিল না, তো হুজুরের কাছে গিয়ে উনি ওনাকে দেখলেন। উনি খুব রূপবতী এবং গুণবতী মহিলা ছিলেন। তো দেখার সাথে সাথে ওনার পছন্দ হয়ে যায়। তা আর এক পর্যায়ে যখন উনি আবার জমিদারি তদারক করতে আসেন, তখন উনি আবার এখানে আতিথ্য গ্রহণ করেন। গ্রহণ করার এক পর্যায়ে উনি মুক্তবের মৌলভী সাহেবকে দিয়ে উনি প্রস্তাব দেন ইয়ের কাছে, মেয়ের বাবার কাছে, মালকা বানুর বাবার কাছে। বাবা আমির রহমত চৌধুরীর কাছে। যেহেতু আমির রহমত চৌধুরীর চেয়ে উনি অনেক বড় জমিদার, সেখানে আমির রহমত চৌধুরী আর না বলতে পারেন, উনি রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পর এক পর্যায়ে ওনার সাথে বিয়ে হয়। এই বিয়েটা খুব তখনকার সময়ের উৎসব মুখর পরিবেশে ছিল। এই সময় এইরকম আনন্দ কোনো পরিবেশ আর কোনো বিয়ে হয়নি। এবং মালকা বানুর নাকি তখন কিছু শর্ত দিয়েছিল। না, এগুলি আসলে শোনার কথা, এগুলি তেমন বাস্তবতার কোনো ইয়ে নেই। এমনি আছে, এগুলি জানে মানে আমি নৌপথে যাবো না, হ্যাঁ আমাকে জন্য আমাদের রাস্তা করতে হবে, ওই তো পালকি করে তো নিয়ে যাবে। ওই ইয়ে আছে যে ওই শঙ্কর নদী বাঁধ দিয়ে উনি বাঁধ নির্মাণ করেছিলেন, ওই বাঁধ দিয়ে উনি পালকি করে গেছেন, এটাই বলছেন। তবে বাস্তব কোনো ওগুলা সত্য ছিল কথিত। আমি শুনি নাই, এমনি লেখা আছে, কথিত আছে, এরকম জি। এরকম বলা আছে, আচ্ছা, কথিত আছে, কিন্তু বাস্তব তো এবং আবেগের ইতিহাস তো বাস্তব, কঠিন বাস্তবতার জিনিস। বাস্তবসম্মত জিনিস। এখানে আপনার আবেগের কোনো সুযোগ নেই, না। কল্পনারও কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এগুলি শোনা কথা। এটাই হচ্ছে মালকা বানু চৌধুরীর সংক্ষিপ্ত ইতিহাস। জি ধন্যবাদ আপনাকে। আপনি আসলে এটা হলো গিয়ে যে তৎকালীন মালকা বানু যে বংশধরের সপ্তম বংশধরে সপ্তম যারা পুরুষ, রয়েছেন, এখন আমরা সপ্তম বংশ পুরুষ, পরম্পরা, এখন আমরা বংশধর সপ্তম সপ্তম অবস্থানে পুরুষ। আছি। তো ওনার মুখ থেকে আমরা শুনেছি যে মালকা বানুর মসজিদ এবং মালকা বানুর দিঘি, হ্যাঁ, দিঘি। কিছু যে সকল কথিত কথা রয়েছে ওগুলো আসলে মানুষের মুখরোচক কথা। মুখরোচক করা, আর সত্যিকার অর্থ হলো গিয়া যেটা, সেটা হলো গিয়া এই মালকা বানুর স্মৃতি এবং তার সম্মানার্থে তার পিতা, তার এই যে স্মৃতি আমির মোহাম্মদ চৌধুরী, উনি এই মসজিদ নির্মাণ করেন এবং এই দিঘিও নির্মাণ করেন। যদিও এই দিঘিটা বর্তমানে আসলে আর দিঘি নেই, জানি না, এটা আসলে যেটা আসলে ঐতিহ্যগতভাবে এই দিঘিটা আসলে সংরক্ষণ করা উচিত ছিল, এটা প্রশাসনের ভাবেই কিংবা যারা বংশ রয়েছে তারাই। কিন্তু দুঃখজনক হলো এটা এখন হয়ে গেছে একটা লবণ মাঠ, এবং এর পরের সিজন হয়তো যখন পানি থাকে হয়তো কিছু মাছের চিংড়ি প্রকল্প। এই হলো গিয়ে মালকা বানুর দিঘি এবং মালকা বানুর মসজিদ সম্পর্কে আমাদের আজকের তথ্য, এবং আমরা দেখাবো মালকা বানুর মসজিদের ভিতরের কিছু আরো কিছু স্থাপনা। ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।